ফ্যাসিবাদীদের পুনর্বাসন করতেই বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা চালাচ্ছে ভারত। চীন রাশিয়া থেকেও ছড়ানো হচ্ছে মিথ্যা খবর। ফেসবুকে অপপ্রচার বন্ধে মেটাকে আহ্বান প্রধান উপদেষ্টার। এই ফ্যাসিবাদের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে তাদেরকে কিভাবে ভারতে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে এবং তাদের পিছনে কারা রয়েছে, আপনারা সেই বিষয়টিকে নিশ্চিত করবেন। There is a massive misinformation campaign not only happening from India but also some parts initially we saw some from China and also Russia. দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাল ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। ফলপ্রসূ আলোচনার আশা উপদেষ্টা। সীমান্ত সহ অভ্যন্তরীণ নিরাপত্তায় বিজেপিকে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রের। নতুন বছরের প্রথম দিন হচ্ছে না বই উৎসব। পরিমার্জনের কারণে ছাপাতে দেরি। খুলনায় গণশিক্ষা উপদেষ্টা। জানুয়ারির মধ্যেই পাবে সব পর্যায়ের শিক্ষার্থী। ফ্যাসিবাদে জড়িত 626 জন কিভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালালো জানতে চেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ফ্যাসিবাদীদের পুনর্বাসন করতেই দিল্লি বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা চালাচ্ছে। আর চিন্তাবিদ ফরহাদ মজহার মনে করেন, নিছক প্রোপাগান্ডা নয়, এটি ভারতের সামরিক প্রস্তুতির অংশ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সীমান্তে নিরাপত্তা জোরদারে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বিজিবিকে। পিলখানায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সহায়তা অনুষ্ঠানে এমন বক্তব্য দিয়েছেন বক্তারা। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসন সহায়তায় পিলখানায় বিজিবির আয়োজন। আলোচনায় ঘুরে ফিরে আসে বাংলাদেশ ভারত সম্পর্ক প্রসঙ্গ। এটার সিলসিলা শুরু হয়েছে। ফ্যাসিবাদে জড়িতরা কিভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালালো তা জানতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, ফ্যাসিবাদকে পুনর্বাসনেই বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা চালাচ্ছে ভারত। তবে চিন্তাবিদ ফরহাদ মজহার বলেন, এটি নিছক প্রোপাগান্ডা নয়, ভারতের সামরিক প্রস্তুতির অংশ। আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা নিশ্চিত করবেন যে এই 626 জন যারা এই ফেসিবাদের এনাবলার ছিল, কোলাবোরেটর ছিল, এই ফেসিবাদের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে, যারা এই ফেসিবাদকে ডালপালা আকারে মহিরূপে গড়ে উঠতে সহায়তা করেছে, তাদেরকে কারা সীমান্ত পাড়ি দিয়ে আজকে ভারতে একটা সেফ এক্সিট করে দিয়েছিল, আপনারা সেই বিষয়টিকে নিশ্চিত করবেন। আজকে ভারতের যে প্রোপাগান্ডা চলছে এটা নিছকই প্রোপাগান্ডা, এটা এক ধরনের সামরিক প্রস্তুতি। ভারতের এই যে তার আস্ফালন, এই আস্ফালনের উপযুক্ত উত্তর দেওয়ার জন্য অবিলম্বে আমাদেরকে প্রতিটি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দরকার। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবিকে অভ্যন্তরীণ কার্যক্রম কমিয়ে সীমান্তে নিরাপত্তা জোরদারে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। আর মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ভারত থেকে দেশে ফিরতে হলে শেখ হাসিনাকে গণহত্যার আসামি হিসেবেই আসতে হবে। সকালে কিন্তু বিজিবির মহাপরিচালককে আদেশ দেওয়া হয়েছে যে ইন্টারনাল ডিউটি বন্ধ করে তুমি বর্ডারে তোমার ট্রুপস মোবিলাইজ করো। হাসিনা যদি এমনকি দৃশ্যতা চিন্তা করে তাহলে সে একমাত্র আসবে গণহত্যার আসামি হয়ে তার বিচার করার জন্য। এদিকে ঢুকবে ওদিকে ঢুকবে বলে আমাদেরকে যে ভয় দেখায়, তার জানা উচিত তার এসে তাকে আগে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশ প্রস্তুত বলে জানান বিজিবি মহাপরিচালক। বর্তমান পরিস্থিতিতে আমি সকলকে আশ্বস্ত করতে চাই, সবার উপরে দেশ, এই মন্ত্রে উজ্জীবিত বিজিবির প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে সদা প্রস্তুত এবং দেশের জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ। আয়োজনে অভ্যুত্থানে আহত 7 জনকে নগদ অর্থ ও পুনর্বাসন সামগ্রী উপহার দেয়া হয়। আরও 100 জনকে সহায়তা দেয়া হবে বলে জানানো হয় অনুষ্ঠান থেকে। নাজমুস মুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে নিজেদের অন্যায় অপকর্ম স্বীকার না করে আওয়ামী লীগ উল্টো গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেছেন, দলটিকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। সকালে এক সেমিনারে সব নিয়ে আলোচনা হয়। নতুন বাংলাদেশ অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ শীর্ষক সেমিনারে উঠে আসে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের চিত্র। পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বন্দোবস্ত নিয়েও আলোচনা করেন বক্তারা।
বাংলাদেশ নিয়ে নানান গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, শুধু ভারতীয় গণমাধ্যম নয়, চীন রাশিয়া থেকেও ছড়ানো হচ্ছে মিথ্যা খবর। আওয়ামী লীগের রাজনৈতিক ইস্যু নিয়েও কথা বলেন শফিকুল আলম। There is a massive misinformation campaign. You have seen there is a, like what we initially saw, that there are like a misinformation campaign not only happening from India but also some parts initially we saw some from China and also Russia. We have invited all of them to visit Bangladesh, meet our people, meet the Hindu leaders, meet the minorities, to see what kind of country Professor Yunus has been leading over the last 4 months. But they are not interested. নির্বাচনী সব সমাধান নয়, তবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে সমাধানের পথ শুরু হতে পারে বলে মন্তব্য করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। Election cannot change everything, but of course election can be a good starting. And if we can establish a system where in every 5 years we get an election where people can vote freely, where the election is free, fair and inclusive and participatory, then obviously the politics will start changing. তরুণরা নতুন বাংলাদেশে দূষিত রাজনীতি চায় না বলে জানান বৈষম্য বিরোধী আন্দোলনের এক সমন্বয়ক। As a youth, we had that vision that we need an alternative party in Bangladesh in any formation, so that can lead or that can carry the vision of youth. রাজনৈতিক ও ব্যক্তিগত আক্রোশ থেকে হামলাকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে না দেখে যে কোনো অপরাধ হলে যথাযথ ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন বক্তারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ নিয়ে ফেসবুকে অপপ্রচার ঠেকাতে মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে ফেসবুকের প্রধান প্রতিষ্ঠান মেটার মানবাধিকার নীতি বিষয়ক পরিচালক মিরান্ডা সিজনস এর সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানানো হয়। এই সময় ডক্টর ইউনূস বলেছেন, ব্যাপক হারে বিভ্রান্তিমূলক প্রচারণার ভুক্তভোগী এখন বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থানের অর্জন নস্যাৎ করতে কিছু দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে বলেও এ সময় উল্লেখ করেন উপদেষ্টা। মেটা পরিচালক সিজনস প্রধান উপদেষ্টাকে বলেছেন, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে, সেজন্য সতর্ক থাকেন তারা। গণঅভ্যুত্থানের পর দলের কিছু নেতাকর্মীর কর্মকাণ্ডে ক্ষুব্ধ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের রাস্তা ধরে রাখতে না পারলে ছিটকে পড়তে হবে। ঢাকা ও ঢাকার বাইরে দলের ৩১ দফা নিয়ে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেছেন, কিছু মানুষের স্বার্থ হাসিলের জন্যই কেবল এই আন্দোলন হয়নি। জনগণকে সম্পৃক্ত করতে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাবনা নিয়ে দেশের বিভিন্ন স্থানে কর্মশালার আয়োজন করছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো, যেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় রোববার রাজধানীর খিলক্ষেতের বড়ুয়া আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে গত ৪ মাসে দলের কিছু নেতাকর্মীর কার্যকলাপে ক্ষোভ প্রকাশ করেন তারেক রহমান। পালিয়ে যাবার পরে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়েছে এবং এই বিভ্রান্তির কারণে তারা এমন কিছু কাজ করছে যেই কাজগুলো মানুষ পছন্দ করছে না। কতিপয় ব্যক্তি যাতে করে তাদের স্বার্থ হাসিল করতে পারে, নিশ্চয়ই এই কারণে আপনারা এত অত্যাচার নির্যাতন সহ্য করেননি। আপনার উদ্দেশ্য অন্য কিছু হলে 2 দিন পরে আপনি ছিটকে পড়ে যাবেন, আপনি দল থেকে ছিটকে পড়ে যাবেন, আপনি মানুষের সমর্থন থেকে ছিটকে পড়ে যাবেন। এরপরেই রংপুর ও বরিশাল বিভাগীয় কর্মশালায় যুক্ত হয়ে তারেক রহমান বলেন, বিএনপির একার পক্ষে দেশ পুনর্গঠন সম্ভব নয়। ঐক্যবদ্ধভাবে যেমন আন্দোলন হয়েছে, তেমনি রাষ্ট্র মেরামতের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একক বিএনপি শুধু একা পারবে না দেশকে গড়তে। দেশকে গড়তে হলে, পুনর্গঠন করতে হলে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। দলমত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। যেভাবে আন্দোলনের সময় জুলাই আগস্ট মাসে যেভাবে দলমত নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছিলেন, ঠিক সেভাবেই আমাদেরকে দেশকে আবার পুনর্গঠন করতে হবে। যে কোনো সংকটে নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এবার নতুন বছরের প্রথম দিন, বই উৎসব হচ্ছে না, তবে জানুয়ারির মধ্যেই বই তুলে দেওয়া হবে শিক্ষার্থীদের হাতে। সকালে খুলনা বিভাগীয় কমিশনের কার্যালয়ে মতবিনিময় সভায় একথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়। অন্যান্যবার যেভাবে বই উৎসব 1 জানুয়ারি করা হয়, আমরা ঠিক এই ধরনের উৎসবে যাচ্ছি না।
কিন্তু প্রাথমিকের বইগুলো আমরা জানুয়ারির মধ্যে দিয়ে দেব। নতুন পাঠ্যপুস্তকগুলোতে আমাদের ছাত্র গণ অভ্যুত্থান যা হয়ে গেল তা বিভিন্নভাবেই মানে এটাতে প্রেজেন্ট করা হবে। এতে অনেক রকম গ্রাফিতি থাকবে, ছবি থাকবে, গল্প থাকবে। শেখ হাসিনার নাম বাদ দেওয়ার পর এবার মাদারীপুরের শিবচর থেকে সরানো হচ্ছে বিশেষায়িত প্রযুক্তি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি। প্রকল্পটি বাস্তবায়নের জন্য রাজধানীর পূর্বাঞ্চলে জমি খুঁজছে সরকার। সচিব বলছেন, আওয়ামী লীগ সরকারের নির্ধারণ করা জায়গাটি প্রযুক্তি শিক্ষার জন্য উপযুক্ত নয়। স্থান পরিবর্তন হলেও প্রকল্প ব্যয় বাড়বে না বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। শুভ খানের রিপোর্ট। সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ প্রযুক্তির নানা খাতে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে 2022 সালের 1 জানুয়ারি পদ্মা সেতুর পাশে মাদারীপুরের শিবচরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছিল। বিশেষায়িত এই প্রযুক্তি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 2023 সালের 31 জানুয়ারি। তথ্য প্রযুক্তি বিভাগ বলছে 1503 কোটি টাকা ব্যয়ে প্রকল্পের প্রথম পর্যায়ে 9তলা গবেষণা ভবন, 3তলা প্রশাসনিক ভবন, 2টি ডরমেটরি এবং কর্মকর্তাদের জন্য 2টি বাংলো সহ 6টি বিশেষায়িত ল্যাব স্থাপন করা হবে। আর দ্বিতীয় পর্যায়ে মাটির সক্ষমতা বিবেচনায় 52 থেকে 71 তলা বিশিষ্ট একটি প্রযুক্তি টাওয়ার নির্মাণেরও পরিকল্পনা ছিল ক্ষমতাচ্যুত সরকারের। সরেজমিন প্রকল্পের অগ্রগতি দেখতে শিবচরে সময় সংবাদ। অধিগ্রহণ করা প্রায় 70 একর জমিতে 2 বছরেও বালু ভরাটের কাজ অর্ধেকই হয়নি। প্রকল্পের জমি থেকে মাটি তুলে দেয়া হয়েছে দেয়াল। তথ্য প্রযুক্তি বিভাগ বলছে প্রকল্প সংশ্লিষ্ট নানা কাজে জুলাই 2024 পর্যন্ত 248 কোটি টাকা ব্যয় হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমে শেখ হাসিনার নাম বাদ দিয়ে প্রকল্পের নাম পুনর্নির্ধারণ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি করা হয়। এবার নামের পর বাদ যাচ্ছে প্রকল্পটির জন্য নির্ধারিত স্থানও। পূর্বাঞ্চলে চেষ্টা করছি, সরকারের অন্য যে মন্ত্রণালয় আছে তাদের সাথে আমরা আলাপ করছি। এটা মাদারীপুরে আসলে ঠিক প্রপারলি ওয়েল প্লেস নয়, আমাদের মালিকানায় আছে, আমরা হয়তো অন্য কাজ করবো এটাতে। 2022 সালে নেওয়া এই প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে 2026 সালের 31 ডিসেম্বরের মধ্যে। শুভ খান, সময় সংবাদ, মাদারীপুর। এবারও 31st নাইটে পোড়ানো যাবে না আতশবাজি, উড়ানো যাবে না ফানুস। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় অবৈধভাবে কোনো বিদেশিকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে উল্লেখ করেছেন তিনি। 25শে ডিসেম্বর বড়দিন এবং 31শে ডিসেম্বর 31st নাইট উদযাপনটা যেন ভালোভাবে হয় এবং কোনো ধরনের যেন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি, কোনো ধরনের কোনো অবনতি না হয় এবং তারা যেন এই অনুষ্ঠানগুলি খুব ভালোভাবে করতে পারে। আতশবাজি, ফানস এইগুলির জন্য আমরা নিষেধ করেছি। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।